স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে ভূমিহীন পরিবারগুলোর। সরকার পতনের পরপরই ঘটে এই বর্বরোচিত ঘটনা। স্থানীয় চেয়ারম্যানের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্বপ্নের ঠিকানা। নেই চাল, খুলে নেওয়া হয়েছে দরজা জানালাও, কোনোটি গুড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরি। এমন চিত্র পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকার মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের। দেখে বোঝার উপায় নেই, মাত্র 2 বছর আগে এখানে আশ্রয় পেয়েছিল ভূমিহীন 60টি পরিবার। সরকার পতনের পর জমিটি নিজেদের দাবি করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। অভিযোগ, 8ই আগস্ট রাতে বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে চক্রটি। রাত্রি ওরা অস্ত্রশস্ত্র নিয়ে এসে সারে বাড়া আমার বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে চুরিলে তামানতে উচ্ছেদ করে দে কয় বেটা শালারা তোর বাপ এনে জায়গা লাইট হয়ে দিলে শালারা এনে এসে বাড়ি ঘর বলে তাই। মাথা গোজার একমাত্র ঠাঁই হারিয়ে মানবেতর জীবন কাটছে ভুক্তভোগীদের। উচ্ছেদের বিষয়ে প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বাড়ি ঘর নাই, কিছু নাই, বাদে বাড়ি ঘরে লইছি, কোনে থাকবো আমরা। 5 তারিখে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর প্রথম অ্যাটাকটাই হয় এই আশ্রয়ণ প্রকল্পে। ইউনো নির্বাহী স্যার মহোদয়, এসিলেন স্যার, আমার সদর থানার ওসি থেকে শুরু করে প্রতিটা স্টেপ আমি আমার কর্তৃপক্ষকে আমি অবগত করছি। আমি জানি না কোনো অদৃশ্য কারণে সবাই নিশ্চুপ। ঘটনার প্রায় 6 মাস পার হলেও জেলা প্রশাসন শুধু আশ্বাস দিয়েই দায়িত্ব পালন করছে। পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। এখানে কি পরিমাণ খরচ হতে পারে এগুলো কাজ চলছে। আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে আকরাম পরামানিক, উম্মত পরামানিক, আক্কাস পরামানিক, ইসমাইল পরামানিক সহ স্থানীয় চক্রটি। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবার কঠোর অবস্থানে সরকার। প্রধান উপদেষ্টার পরামর্শে গঠিত হয়েছে 4 উপদেষ্টার বিশেষ কমিটি। আগামী 4 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অর্থ সরবরাহ করে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন 3 উপদেষ্টা। জনগণের উপকারে না আসলে বন্ধ হতে পারে প্রকল্প। প্রতি বর্ষায় তলিয়ে যায় বন্দরনগরীর অধিকাংশ এলাকা। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই করে পানিতে। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয় লাখ লাখ টাকা। এবার দীর্ঘদিনের এই সমস্যার লাগাম টানতে চায় সরকার। গঠিত হয়েছে 4 সদস্যের কমিটি। চলমান প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শন ও বৈঠক করেছেন 3 উপদেষ্টা। তবে প্রকল্পের অগ্রগতিতে ক্ষুব্ধ উপদেষ্টারা। 4 মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি দেখতে চায় সরকার। আগামী বর্ষায়ও চট্টগ্রাম শহর ডুবলে দায় মেনে নেবেন উপদেষ্টারা। ব্যবস্থা নেওয়া হবে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও। আমরা যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সবকিছুই আমরা সমন্বিত করে একটা ব্যবস্থায় যেতে চাই, যেখান থেকে আমরা এই যে জলাবদ্ধতা বিষয় থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ পরিত্রাণ যাতে আমাদের হয়। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। লোকবল সংকট, মামলা জটিলতা থাকলেও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি উন্নতি সম্ভব বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। শহরটাকে বাসযোগ্য করতে হলে, একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে। সেনাবাহিনী যে 2টা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এখানে স্যার জলাবদ্ধতা নিরসনের জন্য, দেয়ার উইল বি ডিস্টিংক্ট চেঞ্জ ফর দি নেক্সট 4 মান্থ। নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড 1টি করে প্রকল্প বাস্তবায়ন করছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর বেশি দামের আশায় এক শ্রেণীর কৃষক ও ব্যবসায়ী প্রকাশ্যে টমেটো পাকিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। পুষ্টি ও স্বাদের আশায় ক্রেতারা চড়া দামে কিনছেন টমেটো। কৃষক এতে ক্ষতিকর কিছু নেই দাবি করলেও গবেষকরা বলছেন হৃদরোগ, ডায়াবেটিক্স সহ নানা রোগের ঝুঁকি বাড়ায় এসব রাসায়নিক।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অপরিপক্ক টমেটো সাজিয়ে এভাবেই প্রকাশ্যে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। উদ্দেশ্য অপরিপক্ক টমেটো লাল টকটকে রং করে বেশি দামে বিক্রি করা। চাষিরা বলছেন হাইব্রিড জাতের এই টমেটো গাছে পাকে না, তাই অপরিপক্ক টমেটো তুলে কেমিক্যাল স্প্রে করে পাকান, এরপর পাঠান দেশের বিভিন্ন প্রান্তে। এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না, দাবি চাষিদের। 30 বছর 35 বছর ধরে এরকম করে আসছে, কোনো ক্ষতি নাই। এটা অলরেডি আপনার পরীক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার টিম আসছে, যে এটা বিষাক্ত বা কিছু এটা বের করতে পারেনি। না কোনো ক্ষতির পরিমাণ কিছুই নাই, আমরা তো নিজেরাই খাই লিছি, চাইলে বিলে তো নিজে খাই লিছে। যদিও টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানের কথা জানান চাষিরা। বাইরে খাচ্ছে না, বুঝছেন, এখন বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। যারা নিবে ওরা 8 টাকা কিলো চাচ্ছে, আর আমরা তো আমাদের সম্পূর্ণ লস। এখন তো ধরেন যে মালের দাম একবারই কম, এখন ধরেন যে 50 কেজির বস্তা 300 টাকা দাম। খাবারে যে কোনো রাসায়নিক ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। স্প্রে করা এসব রাসায়নিকের হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আক্রান্তের আশঙ্কা রয়েছে। এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। ডাইজেস্টিভ সিস্টেমে ডিসঅর্ডার, তারপর এরকম আরও অনেক স্কিন প্রবলেম, এগুলো সব মিলে দেখা যাচ্ছে যে এই কেমিক্যালগুলো, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনপুট আমাদের প্রতিনিয়ত খাবারের মাধ্যমে ঢুকছে। শুধু পরিপক্ক টমেটোতে খাদ্য উপাদান সঠিক পরিমাণে পাওয়া যায়। তাপ প্রয়োগ ও বাসি হয়ে গেলে টমেটোর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। বাজারে ইলিশের দাম ভালো থাকলেও অন্যান্য মাছের দাম কম। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলের জেলারা। তাই বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান তারা। এদিকে মাছের বাজার নিয়ে কাজ চলছে বলছেন সংশ্লিষ্টরা। আলিপুর, মহিপুর আড়তগুলোর সামনে মাছ নিয়ে বসেন জেলেরা। ডাকের মাধ্যমে এ মাছ বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে। ইলিশ, পোয়া, কোরাল, টোনা, সোনা, বাইং, সোনাপাতা, লাক্কা, গাগরা, ম্যাত, বোম্বাইটা, রূপসা, ভোল, ছুরি, ব্ল্যাক, মার্লিন সহ 475 প্রজাতির মাছ আসে আড়তে। এসবের 455 প্রজাতির মাছের ভালো দাম পাওয়া যায় না বাজারে। বাজারে সামুদ্রিক মাছের বেশ চাহিদা থাকলেও ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম নিয়ে সন্তুষ্ট নন জেলেরা। সামুদ্রিক মাছের নতুন বাজার তৈরির দাবি তাদের। ইলিশ মাছের দাম একটু ভালোই, আর বিভিন্ন জাতের মাছগুলা দাম কম পাওয়া যায়, এগুলো রেট পাওয়া যায় না। এদিকে ইলিশ মাছটা সবকিছু মাছের থেকে ইলিশ মাছটার দামটা সবচেয়ে বেশি থাকে। তাতে হিসাব করে 2 টাকা কেমনে লাভ হবে, এই জন্য এটা চেষ্টা করতে আছে। সামুদ্রিক মাছের বাজার তৈরি ও মানুষের খাদ্যাভ্যাসে যুক্ত করতে কাজ করছে মৎস্য বিভাগ। ইতিমধ্যে আমরা একটা ভালো ফল পেয়েছি। টুনা জাতীয় মাছ, এই মাছটার বাজার দর বেড়েছে এবং মানুষজন এই মাছটা খাওয়ার মানে এখন আগের চেয়ে অনেকটা এই মাছটা খাদ্যাভ্যাসে তাদের অনুপ্রবেশ ঘটিয়েছেন। যে আমাদের অন্যান্য সামুদ্রিক মাছ যখন আমাদের জনগণের খাবার টেবিলে যাবে, তখন ইলিশের উপর চাপ কমবে এবং ধারাবাহিকভাবে ইলিশের দামও কমে যাবে। সামুদ্রিক মাছের চাহিদা অনেক। বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ ও বাজার দর নিশ্চিত করা গেলে এর আন্তর্জাতিক বাজারও গড়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাট ও ঝালকাঠিতে সরিষার ভালো ফলন হয়েছে। কিছুদিনের মধ্যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা। আশা করছেন ভালো লাভের। মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে অনেকে আসছেন বেড়াতেও। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ, মনোমুগ্ধকর এক পরিবেশ। বাগেরহাটে সরিষার আবাদ হয়েছে মাঠের পর মাঠ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপকূলীয় এই জেলায় সরিষার ফলন হয়েছে ভালো। গত মৌসুমের চেয়ে এবার দ্বিগুণ উৎপাদনের আশা কৃষকের। এই শস্য চাষে আমি অনেক লাভবান হচ্ছি। এবছরও আমার শস্য দেখা যাচ্ছে অনেক ভালো। আমি এবার 10 কাঠা 52 শতাংশে 10 কাঠা জমি চাষ করছি। আশা রাখি সামনের বার আরো বেশি বাড়াবো আর কি। সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের জন্য রাখা হয়েছে বাক্স। পরাগায়নের পাশাপাশি মধু বাড়তি আয়ের উৎস। আমার দেখা দেখে আরো অনেক লোক যাবে পড়ছে, বন্ধু বান্ধব এখানে এসে বিকালবেলা ছবি টবি তুলি। এবছর চিতলমারী উপজেলায় সরিষা চাষ হয়েছে 300 হেক্টর জমিতে। ভালো ফলনের জন্য প্রশিক্ষণ দেয়া সহ নানা পরামর্শ, বীজ ও নগদ অর্থ দেয়া হচ্ছে কৃষকদের। কৃষি অফিস থেকে তাদের কিছু সাপোর্টের ব্যবস্থা করছি এবং তারা সেই সাপোর্ট থেকে আরো উদ্বুদ্ধ হয়েছে, তারা লাভবান হচ্ছে, যার কারণে সরিষাটা চাষ করে।
সরিষার আবাদ হয়েছে ঝালকাঠির বিভিন্ন এলাকাতে। অল্প দিনের মধ্যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। সরিষার লাভ বেশি, সরিষার দাম বেশি, সরিষার তেল পাই। ফুল বাতাসে দোল খাইতে আছে, ভালো ফসল। এরকম 3 একর জমিতে আমি চাষ করেছি। সরিষা ফুলের সৌন্দর্য দেখতে আসছে মানুষ, কেউ কেউ তুলছেন ছবি। সরিষা ক্ষেতটা অনেক সুন্দর, আমরা এই ফার্স্ট টাইম আসছি, আইসা আমাদের অনেক ভালো লাগছে। ছবিটি তুললাম, তারপরে এই সরিষা ক্ষেতের ভিউটা নিলাম, অনেক সুন্দর লাগতেছে। 1 হেক্টর জমিতে 3 থেকে 4 মণ সরিষা এবং 1 কেজি সরিষা থেকে 350 থেকে 400 গ্রাম তেল পাওয়া যায়। যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি কোনো দুর্যোগ না আসে, তাহলে আমরা আমাদের সরিষা মোটামুটি 1.25 হেক্টর থেকে 1.3 টন পার হেক্টরে আমরা ফলন আশা করতে পারি। এবার 1017 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে ঝালকাঠিতে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের বিশেষ স্টলে শতাধিক পাহাড়ি পিঠার পসরা সাজানো হয়। গ্রাম বাংলার চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, ঝাল, চন্দ্রকোনা, চন্দনকুলি, দুধ খেজুর, নারকেলের চিড়া, রসপান, হৃদয় হরণ, বকুল পিঠা সহ প্রায় শতাধিক বাহারি পিঠা নিয়ে বসেন ক্রেতারা। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতে এমন আয়োজন করা হবে বলেও জানান কলেজ কর্তৃপক্ষ। পিঠা উৎসব 1431-এ আমরা প্রথম কলেজে ভর্তি হয়েই যে পেয়েছি, তাতে আমাদের অনেক ভালো লেগেছে। তারা সারা রাত জেগে পিঠা তৈরি করেছে, তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। অনুভূতি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে পিঠা উৎসবে। দূরান্ত থেকে বাইরের অনেক মানুষজন আসছে, অবশ্যই তাদের ভালো লাগছে। পিঠা উৎসব এটা আসলে বাঙালির একটা চিরাচরিত ঐতিহ্য, যেটাকে আমরা অনেকটা শহরের লোকজন ভুলে যেতে বসেছে। সেই নস্টালজিয়াটা, অর্থাৎ আমরা আমাদের পুরাতন এবং গ্রামের ঐতিহ্যটাকে আমরা নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করেছি। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।